হ্যালো, আমি নাফিসা। আজকে আমরা বৃত্ত নিয়ে জানবো, কারণ বৃত্তের হাত পা মাথা না জানলে ক্লাস 10-এর প্রয়োগ এবং উপপাদ্যগুলো করতে গিয়ে কিন্তু আমাদেরকে অনেকটাই প্রবলেমে পড়তে হবে। তো চলো দেখে নিই যে বৃত্ত কি এবং বৃত্তের বাকি জিনিসপত্রগুলো কি। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা বড় বৃত্ত এঁকেছি এবং তার সঙ্গে 4টা বাচ্চা বৃত্ত এঁকেছি। কেন এতগুলো বৃত্ত এঁকেছি দেখবো এক্ষুনি। দেখো, এই যে লাল রঙের যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, টুই 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 করে যে লাল রঙের একটা রাস্তা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তের একটা কেন্দ্রবিন্দু থাকে। কে থাকে? মাঝখানে একটা কেন্দ্রবিন্দু থাকে। এই কেন্দ্রবিন্দু থেকে তুমি রাস্তার যেখানেই থাকো না কেন, তুমি যদি এখানে থাকো, তোমার বন্ধু যদি এখানে থাকে, তাহলে ধরো তুমি এখানে আছো, আর তোমার বন্ধু আছে এখানে, ঠিক? তো তুমি যদি বলো আমি কেন্দ্রবিন্দু থেকে 5 মিটার দূরে আছি, তাহলে তোমার বন্ধু বলবে আমিও কেন্দ্রবিন্দু থেকে 5 মিটার দূরে আছি। কেন বলবে? কারণ কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের ওপরের যে কোনো বিন্দুর দূরত্ব থাকে একই। বোঝা গেছে? তাহলে আমরা কি জানলাম? যে এই যে লাল রঙের রাস্তাটা আছে সেটা হচ্ছে বৃত্ত। বৃত্তের একটা মাঝখানে কেন্দ্রবিন্দু থাকে এবং ওই কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের ওপরের যে কোনো বিন্দুতে কেউ থাকুক না কেন, তাদের দূরত্ব হয় সেম। এই দূরত্ব আর এই দূরত্ব হচ্ছে সেম। বোঝা গেছে? তাহলে কি বললাম? এই যে দূরত্বটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের ওপরের কোনো বিন্দু অবধি, বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের ওপরের কোনো বিন্দু অবধি, এই দূরত্বটাকে আমরা বলবো কি? ব্যাসার্ধ। কি বলবো? ব্যাসার্ধ। তাহলে এটাও হচ্ছে ব্যাসার্ধ, আবার এটাও হচ্ছে ব্যাসার্ধ। তুমি যেখানে থাকো না কেন, বৃত্তের যে জায়গাতেই থাকো না কেন, বৃত্তের ওপরের কেন্দ্রবিন্দু থেকে তুমি যেখানে থাকো, ধরো তুমি এখানে আছো, তুমি এখানে আছো, তুমি এখানে আছো, সবগুলো দূরত্ব সেম। এটা ইজ ইকুয়াল টু এটা, ইজ ইকুয়াল টু এটা, আর এগুলোকে আমরা বলবো কি? ব্যাসার্ধ। বোঝা গেছে? এবারে ধরো এই যে এটা ব্যাসার্ধ আমরা নিলাম, এই ব্যাসার্ধটাকে আমি যদি সোজা করে টেনে দিই, ঠিক আছে? মানে কেন্দ্রবিন্দু দিয়ে সোজা চলে আসলো, এই প্রান্ত থেকে এ প্রান্ত থেকে বি প্রান্তে চলে আসলো। এটা হচ্ছে একটা, এখান থেকে এটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এটা ব্যাসার্ধ হচ্ছে। এই দুটোকে যদি আমি সোজা করে জয়েন করে দিই, এ আর বি কে একদম সোজা, টেরা বাঁকা হলে হবে না, তাহলে সেটাকে আমরা বলবো কি? বৃত্তের ব্যাস। তাহলে এই যে লম্বাটা আছে, এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাস। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে এ থেকে বি পর্যন্ত পুরো লম্বা দাগটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর এটুকুটাকে জানলাম বৃত্তের ব্যাসার্ধ, আবার এটুকুটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি? বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ। মানে দুটো ব্যাসার্ধকে যদি যোগ করে দিই আমরা, তাহলে যেটা দূরত্ব পাবো সেটা হচ্ছে ব্যাস। এটা তোমরা সকলে জানো, এটা খুব খুব সিম্পল একটা কনসেপ্ট। এবারে দেখো যে কি জানলাম আমরা? এই যে লাল রাস্তাটা হচ্ছে বৃত্ত। তাছাড়াও এখানে আরো দুটো অংশ আছে। যেমন ধরো ভেতরের একটা খালি অংশ, এই খালি অংশটাকে বলা হয় ভেতরের, বৃত্তের ভেতরের অংশ। আর এই বাইরে যে বৃত্তের বাইরে যে অংশগুলো দেখতে পাচ্ছি, সেটা কি? বৃত্তের বাইরের অংশ। তো বৃত্তের বাইরের অংশ নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। বৃত্তের ভেতরের যে অংশটা আছে আর যে বৃত্তটা আছে, মানে এই লাল রাস্তাটা বৃত্ত, লাল রাস্তার ভেতরেরটা বৃত্তের ভেতরের অংশ, এই দুটোকে যখন মিলিয়ে দেব আমরা, তার মানে এই লাল রাস্তাটাকে নিয়ে ভেতরের পোর্শনটা, এই দুটোকে একসঙ্গে আমাদেরকে বলবো বৃত্তাকার ক্ষেত্র। বোঝা গেছে? বৃত্ত মানে কি? লাল রাস্তাটা। বৃত্তাকার ক্ষেত্র মানে কি? লাল রাস্তাটা সঙ্গে ভেতরের অংশটা। সিম্পল। আচ্ছা, এবারে আমরা আর একটা জিনিস জানবো। কি জিনিস? এখানে একটা ছোট বৃত্ত এসছে, এই বৃত্তের একটা বাচ্চা। এখানে দেখো
এই বৃত্তের ধরলাম এটা একটা কেন্দ্র ও। ওকে, ঠিক আছে, কেন্দ্র ঠিক আছে। এই বৃত্ত মানে কি, এখানে ব্লু রঙের নীল রঙের রাস্তাটা হচ্ছে বৃত্ত। আচ্ছা, কেউ বললো যে আমি বৃত্তের উপরে দুটো পয়েন্ট নিলাম, ঠিক আছে, যে কোনো দুটো বিন্দু নিলাম, আর এই দুটো বিন্দুকে আমি যোগ করে দিলাম একদম সোজা, বাঁকা বাঁকা করে যোগ করলে হবে না, একদম সোজা যোগ করে দিলাম। তাহলে এটাকে আমরা কি বলবো, কেমন ব্যাপারটা? ধরো আমরা এখানে একটা বিন্দু নিয়েছিলাম এ, আর এখানে একটা বিন্দু নিয়েছিলাম বি, বা আমরা এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা বিন্দু নিলাম বি, মানে বিন্দুগুলো বৃত্তের উপরে হতে হবে, বিন্দুগুলো বৃত্তের উপরে হতে হবে কিন্তু, ঠিক আছে? যে কোনো জায়গাতে আমরা নিতে পারি, শুধুমাত্র বৃত্তের উপরের দুটো বিন্দু হলেই হবে। আর ওই দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে যেটা পাবো সোজা লাইনটা, সেটাকে আমরা বলবো কি, বৃত্তের জ্যা। ওকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, বৃত্তের জ্যা। ঠিক আছে, এটা তো বৃত্তের জ্যা হলো। এবারে আমার ইচ্ছে করছে যে আমি এখানে দুটো বিন্দু না নিয়ে আমি এখানে দুটো বিন্দু নিব, ঠিক আছে, কোনো ব্যাপার না, নাও, তো এই দুটোকে জয়েন করে দাও, এটা হয়ে গেল একটা বৃত্তের জ্যা। না, আমার এটাও ইচ্ছে করছে না, আমি এখানে দুটো বিন্দু নিব। ওকে বাবা, কোনো ব্যাপার না, এই দুটোকে জয়েন করে দাও, তাহলে এটা হয়ে গেল বৃত্তের জ্যা। না, আমি দুটো বিন্দু এমন ভাবে নিব যে এই যে দুটো জয়েন করব এটা ও বিন্দু দিয়ে যেতে হবে। আমার একটু টেরা বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু এটা সোজা হবে, ঠিক আছে? আমি দুটো এমন বিন্দু নিলাম এ আর বি, এমন ভাবে যাতে এই দুটোকে যুক্ত করলে যে সরলরেখাটা পেলাম আমরা, সেটা যেটা লাইন সেগমেন্টটা পেলাম, সেটা আমাদের ও বিন্দু দিয়ে যাবে, ও বিন্দুকে নিয়ে যাবে, ঠিক আছে, মানে ও বিন্দুর মধ্য দিয়ে যাবে। তো মধ্য দিয়ে যাক, কোনো ব্যাপার না। আমরা কি জানলাম যে বৃত্তের ওপরের দুটো বিন্দু, ওই দুটো বিন্দুকে যুক্ত করে দিলেই যে লাইনটা পাই সেটা হচ্ছে বৃত্তের জ্যা। তার মানে এ আর বি এটা তো বৃত্তের জ্যা, ঠিক আছে, কিন্তু এখানে তো একটা এক্সট্রা জিনিস এসছে, কে এসছে, এই জ্যাটা তো ও বিন্দু দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে যাচ্ছে, এরা তো বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছিল না, তো এর কাছে তো একটা এক্সট্রা প্রপার্টি আছে, তার মানে তো এর একটা এক্সট্রা নাম হবে। এই যে জ্যাটা আছে এটাকেই আমরা বলি বৃত্তের ব্যাস, ঠিক আছে, এই যে জ্যাটা আছে এই জ্যাটাই হচ্ছে বৃত্তের ব্যাস। মানে কি জানলাম, দুটো বিন্দু যদি বৃত্তের ওপর থেকে নিই, যে কোনো জায়গা থেকে নিই, শুধুমাত্র বৃত্তের ওপরে হতে হবে, এবং তাদেরকে যদি জয়েন করে দিই তাহলে কি পাবো, বৃত্তের জ্যা। কিন্তু ওই জ্যাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলেই সেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। ওকে, তাহলে এটা ও বিন্দু দিয়ে গেলে বৃত্তের ব্যাস, তার মানে বৃত্তের ব্যাস যেটা আমরা পেয়েছি সেটা কি বৃত্তের জ্যা? হ্যাঁ, কারণ এই দুটোকে জয়েন করেই আমরা এটা পেয়েছি, আর জয়েন করে পেলে সেটা জ্যা হয়ে যায়। তাহলে বৃত্তের ব্যাসটা হচ্ছে বৃত্তের ব্যাস বৃত্তের জ্যা, বৃত্তের একটি জ্যা, শুধু নর্মাল জ্যা না, এটা তুমি দেখো হিসেব করে, এই যে জ্যাটা ছিল এর থেকে এটা বড় না ছোট? বড়। এটার থেকে বড় না ছোট? বড়। এখানে যদি আমরা একটা দিই এর থেকে বড় না ছোট হবে? বড়ই হবে। তার মানে বৃত্তের ব্যাসটা হচ্ছে, বৃত্তের যে ব্যাসটা আছে এটা হচ্ছে বৃত্তের সব থেকে বড় জ্যা। বোঝা গেছে? বৃত্তের জ্যা তো ঠিক, কিন্তু বৃত্তের সব থেকে বড় জ্যা, ঠিক? তার মানে বৃত্তের ব্যাস বৃত্তের জ্যা। ওকে, তো বৃত্তের জ্যা কি বৃত্তের ব্যাস? তোমরাই বলো, বৃত্তের জ্যা কি বৃত্তের ব্যাস? বৃত্তের জ্যা কি বৃত্তের ব্যাস?
এই জ্যাটা কি ব্যাস হচ্ছে? হচ্ছে না। এই জ্যাটা কি ব্যাস হচ্ছে? হচ্ছে না। এই জ্যাটা কি ব্যাস হচ্ছে? হচ্ছে না। এই জ্যাটা কি ব্যাস হচ্ছে? হচ্ছে। কেন হচ্ছে? কারণ এটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। তো শুধুমাত্র বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটাই বৃত্তের ব্যাস। তার মানে বৃত্তের ব্যাস তো জ্যা হচ্ছে, সব থেকে বড় জ্যা হচ্ছে, কিন্তু বৃত্তের সব জ্যাগুলো কিন্তু বৃত্তের ব্যাস না। বোঝা গেছে? ক্লিয়ার? কি পেলাম? বৃত্তের জ্যা, প্রত্যেকটা জ্যা কিন্তু বৃত্তের ব্যাস না, কিন্তু বৃত্তের ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা, সব থেকে বড় জ্যা। শিখে গেছি? তাহলে জ্যা ব্যাপারটা কি আমরা জেনে নিলাম। আচ্ছা, এবারে আমরা জানবো কি বৃত্তের চাপ। বৃত্তের চাপ, বৃত্তের চাপ, চাপ মানে কি? দেখো, আমি ধরো একটা চুড়ি পরে আছি কাচের, কাচের চুড়িটা মাঝখান থেকে ভেঙে গেল, ধরো এরকম হয়ে ভেঙে গেল, ঠিক আছে? এই একটা টুকরো হয়ে গেল, এই একটা টুকরো হয়ে গেল। বোঝা গেছে? আমি আরেকবার দেখাচ্ছি, দেখো যে আমি একটা এরকম চুড়ি পরে আছি গোলাকার, এই চুড়িটা ধরো এখান থেকে ভেঙে গেল, তার মানে এইটা একটা পোর্শন আমরা পেয়ে গেলাম বৃত্তের। টেরা বেঁকা হতে পারে এখানে বোর্ডে, কিন্তু বুঝে নাও যেটা একদম গোল আছে, ঠিক আছে? এই একটা পোর্শন পেয়ে গেলাম ছোটটা, আর এই একটা পোর্শন পেয়ে গেলাম বড়টা। এরকম বৃত্ত যদি মাঝ বরাবর বা কোনো জায়গা বরাবর ভেঙে গিয়ে দুটো পোর্শনে ভেঙে যায়, তাহলে এই পোর্শনগুলোকে আমরা বলবো, এই এই ছোট ছোট অংশগুলোকে আমরা বলবো কি? বৃত্তের চাপ, বৃত্তচাপ, বৃত্তচাপ, ঠিক আছে? কিন্তু দেখো এখানে একটা ছোট ভাগে ভেঙেছে, একটা বড় ভাগে ভাঙিয়েছে। ছোট ভাগটাকে আমরা বলবো কি? উপচাপ। ছোটটাকে বলবো কি? উপচাপ। আর বড়টাকে কি বলবো? অধিচাপ। তাহলে বৃত্তের চাপ কি জানলাম? ধরো চুড়ি আছে, চুড়ির কোনো অংশ দিয়ে চুড়িটা ভেঙে দু টুকরো হয়ে গেল, তাহলে এই যে টুকরোগুলো হলো এগুলোকে আমরা বলবো কি? বৃত্তের চাপ। যে ছোট টুকরোটা হলো সেটাকে আমরা বলবো উপচাপ, আর যে বড় টুকরোটা হলো সেটাকে আমরা বলবো অধিচাপ। না, আমার চুড়িটা কিন্তু মাঝ বরাবর ভেঙেছে, কোনো বড় আর ছোট টুকরো হয়নি। কেমন মাঝ বরাবর ভেঙেছে? ধরো এখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে? এই বৃত্তের একদম এখানে একটা কেন্দ্র আছে, এই একদম কেন্দ্রের পাশে পাশে ভেঙেছে, মানে দুটো সমান ভাগে ভেঙেছে, দুটো সমান চাপ তৈরি হয়েছে। তাহলে কোনটা আমাদের অধিচাপ বা উপচাপ হবে? এখানে তো ছোট বড় নেই। তখন যে এই চাপগুলো হবে সেগুলোকে আমরা বলবো অর্ধবৃত্ত, ঠিক আছে? কি বলবো? অর্ধবৃত্ত। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? চাপ কি, উপচাপ কি, অধিচাপ কি এবং অর্ধবৃত্ত কি। ওকে? আচ্ছা, এবারে আমাদের আছে বৃত্তাংশ। বৃত্তাংশ, বৃত্তাংশ আবার কি? দেখো এখানে ও কেন্দ্র আছে, আছে, ঠিক আছে। এখানে এই বৃত্তের যদি আমি এখান থেকে আর এখানে দুটো বৃত্তের ওপরে বিন্দু নিই এবং তাদেরকে যদি জয়েন করি, করলাম, ওকে, কোনো ব্যাপার না। দুটো বিন্দু নিলাম, বৃত্তের ওপর থেকে যে কোনো জায়গা থেকে দুটো বিন্দু নিলাম, তাদেরকে জয়েন করলাম, তাদেরকে জয়েন করে যেটা পেলাম সেটাকে কি শিখলাম আমরা? বৃত্তের জ্যা শিখলাম। তার মানে ওকে, এটা হচ্ছে বৃত্তের জ্যা। এবারে এই বৃত্তের জ্যাটাকে নিয়ে আর এটা যেটা একটা অংশ পেলাম, ঠিক? এই বৃত্তের জ্যা আর এই বৃত্তের চাপ, এটুকুটা যদি ধরি, শুধুমাত্র যদি এটুকুটা ধরি, তাহলে এটা একটা চাপ, আর এটা কি? এটা বৃত্তের জ্যা, টাড়া বাঁকা হয়েছে না? এটা বৃত্তের জ্যা। তো জ্যা আর চাপ এই দুটো মিলে যেটা তৈরি করছে, বা এরকম নিতে পারি যে এই জ্যা আর এই চাপ এটা মিলে যে ক্ষেত্রটা তৈরি করছে সেইগুলোকে আমরা বলবো কি? বৃত্তাংশ, বৃত্তের অংশ। বৃত্তের অংশ কিভাবে তৈরি হয়? বৃত্তের অংশ তৈরি হওয়ার জন্য আমাদেরকে একটা জ্যা লাগে আর একটা চাপ লাগে, এবং তাদের মধ্যেকার যে ক্ষেত্রটা থাকে সেটাকে নিয়ে যে অংশটা তৈরি হয় সেটা হচ্ছে বৃত্তাংশ। তার মানে এটা ব্লু কালারের যেটা দেওয়া আছে
এটা হচ্ছে একটা বৃত্তাংশ, কারণ এখানে এই জ্যাটা ইউজ হয়েছে আর এই চাপটা ইউজ হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা বৃত্তাংশ। আবার এখানে এই জ্যাটা নিল আর এইখানে এই চাপটা নিল, তাহলে এই যে ব্ল্যাক কালারের অংশটা তৈরি হয়েছে এটাকে নিয়ে এটা হচ্ছে বৃত্তাংশ। আচ্ছা, এটা হচ্ছে ছোট বৃত্তাংশ, এটা বড় বৃত্তাংশ। তো কি বলবো? ছোটটাকে বলবো আমি উপবৃত্তাংশ আর বড়টাকে আমরা বলবো অধিবৃত্তাংশ। ঠিক আছে, বোঝা গেছে? বুঝলাম। আমরা জ্যাও শিখে নিলাম, আমরা চাপ শিখে নিলাম, উপচাপ শিখে নিলাম, অধিচাপ শিখে নিলাম, বৃত্তাংশ শিখলাম, বৃত্তাংশের সঙ্গে উপবৃত্তাংশ শিখলাম, অধিবৃত্তাংশ শিখলাম। এবারে আমরা বৃত্ত কলা শিখবো। কলা? কলা আবার কি? দেখবো কলা আবার কি। দেখো, এখানে হচ্ছে কি বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে। এবারে এই বৃত্তের কেন্দ্র আছে, এখান থেকে আমি একটা ব্যাসার্ধ দিলাম। এটা হচ্ছে ও এ একটা ব্যাসার্ধ, কারণ বৃত্তের ওপরের কোনো একটা বিন্দু, বৃত্তের ওপরে এখানে কে আছে? এ আছে। আর বৃত্তের কেন্দ্র, কারণ বৃত্তের ওপরের কোনো একটা বিন্দু আর বৃত্তের কেন্দ্রকে যুক্ত করলে আমরা কি পাই? ব্যাসার্ধ পাই। ঠিক আছে, আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ নিলাম, আমরা আর একটা বৃত্তের ব্যাসার্ধ নিলাম, সেটাকে ও বি। ঠিক আছে, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ। এখানে ছোট বড় লাগতে পারে, কারণ বিন্দুটা হয়তো আমি মাঝখানে নিয়ে নিই, কিন্তু এগুলো আমি হাতে করছি বলে একটু ছোট বড় হতে পারে। এটা আর এটা কিন্তু সেম। ঠিক আছে, তো এটা একটা বৃত্তাংশ, সরি, তাহলে এটা একটা ব্যাসার্ধ আর এটা একটা ব্যাসার্ধ। আর এটা কি তাহলে? এটা হচ্ছে চাপ, বৃত্তচাপ। আমরা শিখলাম বৃত্তচাপ। তো দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ নিয়ে যে অংশটা তৈরি হয় সেটাকে আমরা বলবো বৃত্তকলা। বোঝা গেছে? এখানে কি শিখলাম? একটা জ্যা আর একটা বৃত্তচাপ নিয়ে যে অংশ তৈরি হচ্ছে সেটা হচ্ছে বৃত্তাংশ, আর দুটো ব্যাসার্ধ আর একটা বৃত্তচাপ নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে বৃত্তকলা। তাহলে এটাও কি বৃত্তকলা? এই বড় অংশটা দেখি, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে একটা বৃত্তচাপ। তাহলে এই পোর্শনটাও হচ্ছে একটা বৃত্তকলা। তার মানে এখানে দুটো বৃত্তকলা পেলাম, এটা হচ্ছে ছোট বৃত্তকলা আর এটা হচ্ছে বড় বৃত্তকলা। বোঝা গেছে? তাহলে বৃত্তের কি কি শিখলাম আমরা? বৃত্তের শিখলাম যে বৃত্তের কেন্দ্রবিন্দু কি, বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুকে যুক্ত করে দিলে, বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুকে যুক্ত করে দিলে যেটা আমরা পাই সেটা হচ্ছে কি? ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধটা পাই, কিন্তু এই বৃত্তের কেন্দ্র দিয়ে যদি এই ব্যাসার্ধটাকে লম্বা করে এই বি বিন্দু আরেকটা বৃত্তের উপর বিন্দু অবধি যদি নিয়ে আসি, এই পুরো এ আর বি, তাহলে এটাকে কি বলবো? ব্যাস বলবো। আচ্ছা, এটা ব্যাসার্ধ আর এটা ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ মিলে গিয়ে ব্যাস তৈরি হচ্ছে, তার মানে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের 2 গুণ। শিখলাম। এখানে শিখলাম আমরা কি? জ্যা। জ্যায়ের পর আমরা শিখলাম কি? চাপ। চাপ মানে চাপ থেকে আমরা শিখলাম উপচাপ, অধিচাপ। উপচাপ আর অধিচাপ যখন সমান হয়ে যায় তখন আমরা কি পেয়ে গেলাম? কি পেলাম? অর্ধবৃত্ত। আচ্ছা, এবারে যখন একটা জ্যা আর একটা বৃত্তচাপ যুক্ত হয়ে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা কি বলছি? বৃত্তাংশ। ঠিক আছে, আর বৃত্তকলা কি? দুটো ব্যাসার্ধ আর একটা জ্যা মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে, দুটো ব্যাসার্ধের একটা চাপ মিলে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে, দুটো ব্যাসার্ধ আর একটা চাপ মিলে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বৃত্তকলা। তাহলে আশা করি বৃত্তের মাথা, হাত, পা সব কিছুর ব্যাপারে তোমরা জেনে নিয়েছো। এবার আমরা কিন্তু আর একটু কনসেপ্ট জেনে নিয়েই বিভিন্ন রকমের প্রয়োগ এবং উপপাদ্য করতে শুরু করব। ঠিক আছে? বোঝা গেছে? গুড, চলো বাই।